আমাকে আজ বিয়ের পিঁড়িতে বসতে হলো শুধুমাত্র নিজের বোনের স্বামীর জন্য। আমার সাজানো স্বপ্নটা হঠাৎ যেন কালবৈশাখী ঝড়ের দাপটে মুহূর্তেই তছনছ হয়ে গেল। জীবনে প্রথমবারের মতো নিজের কাছে হেরে গেলাম। স্বপ্নগুলোকে ধুমড়ে মুচড়ে নষ্ট করে দিলাম শুধু একজন মায়ের কথা রাখার জন্য। আমরা দু বোন হলাম বাবা মায়ের যমজ সন্তান। জন্মলগ্নের পার্থক্য 2 মিনিটে। তবে কে বড় আর কে ছোট সেটা আজ অব্দি একটা রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। অর্নি আর আমার চেহারার প্রচণ্ড মিল, কিন্তু অর্নি ছিল আবেগী আর আমি বাস্তববাদী। কখনো কারো কাছ থেকে কিছুই লুকাইনি আমরা, সব কিছু শেয়ার করতাম একে অপরকে। তখন আমার বোন কিশোরী বয়সের আবেগে পুরোপুরিভাবেই ডুবে গেছে। ঘটনা শুরু সেখান থেকে। কলেজে ওঠার পরপরই আমাদের 2 ক্লাস সিনিয়র এক ভাইয়ের প্রতি অর্নি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ল। সেই বয়সটাতে ওর কল্পনার আকাশ জুড়ে হাজার রঙের রংধনুরা ভেসে উঠত। সে হাজার রঙের ভিড়ে একটা মুখের প্রতিচ্ছবি ভেসে উঠলে অর্নি লজ্জায় লাল নীল হয়ে যেত। সেই মানুষটা ছিল সাইদুল ফায়াজ দোসর। আমি সবসময় ওকে বোঝাতাম, কিন্তু সে এতটাই ধূসর ভাইয়ের রোগে আক্রান্ত যে সেখান থেকে একে বের করে আনা গেল না। খাওয়া দাওয়া পড়ালেখার সব কিছুতেই ধূসর থাকবে। আমি ছোটবেলা থেকে প্রচণ্ড বাস্তববাদী, তাই আবেগকে প্রশ্রয় দেয়নি কখনো। আমরা দুজন ছিলাম বাবা মায়ের আদরের সন্তান। আমাদের প্রতি তাদের ভালোবাসা ছিল অফুরান। এই বিষয়টি ফ্যামিলিতে জানাতেই ওরাও অনেক বোঝালো অর্নিকে, কিন্তু সে নাছোড়বান্দা। ধূসরকে তার চাই চাই। প্রেম শব্দটার মানে তখন আমি বুঝি না। আমি অর্নির কাণ্ড কারখানা দেখে ওর প্রতি বিরক্ত হতাম। মেয়ের এই অবস্থা দেখে আব্বু আম্মুর মনক্ষুণ্ণ হলো, কিন্তু আদরের দুলালি হওয়ায় শাসন করতে পারলো না। যাই হোক, এভাবে দিনগুলো চলতে লাগলো। ইতিমধ্যেই পুরো কলেজে রটে গিয়েছিল অর্নির এই পাগলামোর খবর। ধূসর অর্নি নামটা সবার মুখে মুখে, অথচ ওদের মধ্যে তখনও কোনো রিলেশন হয়নি। ফার্স্ট ইয়ারের শেষ দিকে একদিন আমি ক্লাসে বসে নোট কালেক্ট করছিলাম। অর্নি মাঠে ছিল, হঠাৎ এসে আমাকে জাপটে ধরল। আনন্দে কাঁদছিল। আমি ভোরকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কাঁদছিস কেন? ও আমায় প্রপোজ করেছে। কে? ধূসর। সত্যি? হুম। আমি এত অবাক হলাম যে বেশ কিছুক্ষণ কথাই বলতে পারলাম না। এও সম্ভব? লম্বা ফর্সা অ্যাটিটিউডওয়ালা, সেই সাথে ব্রিলিয়ান্ট ধূসর ভাই আমার বোনটিকে প্রপোজ করেছে। সে যেন এক বিরল ঘটনা। অবশ্য আমার বোনই বা কম কিসে। তারপর থেকে চলতে লাগলো ওদের রিলেশন। সবাই জানে, এক কথায় ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল ব্যাপারটা। আমার খুব বিরক্ত লাগতো এসব, সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতাম। তবে মাঝে মধ্যে ধূসর ভাইয়া আমাদের 2 বোনকে গুলিয়ে ফেলতো। সব সেবার এক বৃষ্টিমাখা দিন কলেজের ক্যান্টিন থেকে বেরোবার সময় উনি হঠাৎই আমার হাত ধরে ফেললেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই রক্তচক্ষু নিয়ে বললেন, ফোন ধরো না কেন? বেশি সাহস বেড়েছে? চড়াইয়ে দাঁত ফেলাইয়া দেবো তোমার। আমি আমতা আমতা করে বললাম, কিসের ফোন? কিসের ফোন মানে? তোমাকে কাল সারাদিন ফোন দিলাম, কাটলা কেন? আমি তো ফোন কাটিনি, আর না আমার মোবাইলে কোনো কল আছে। উনি ধমক দিয়ে আমার হাত মুচড়ে ধরে বললেন, রিলেশনের চক্করে তোমার পড়ালেখা লাটে উঠেছে। শোনো, আগে পড়াশোনা, তারপর বাকি সব। আর আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও এলো না। তাহলে আগে তোমাকে খুন করে পরে নিজে মরবো, বুঝলা? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন অন্যের কথা মাথায় আসতে বুঝলাম উনি আমাদের দুজনকে গুলিয়ে ফেলেছেন। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বোলটা ধরিয়ে দেওয়ার আগেই উনি বললেন, এখন ক্লাসে যাও, আর আমার কথাটা মাথায় রেখো। উল্টাপাল্টা কাজকর্ম করলে কি করব নিজেও বুঝতে পারবো না। হুমকি ধমকি দিয়ে উনি চলে গেলেন। আমি খাম্বার মতো দাঁড়িয়ে রইলাম। ক্লাসে এসে অন্যকে কিছু জানালাম না। বাড়ি ফেরার পথে ঘটনাটা বলতেই ও হেসে কুটি কুটি। 2 দিন যাবৎ ওদের ঝগড়া হচ্ছিল। অর্নি ধূসর ভাইয়ের ফোন রিসিভ করছিল না, আর মজার ছলে ব্রেকআপ করে দিয়েছিল। কিন্তু সে যে এটা এত সিরিয়াসলি নিবে তা ভাবেনি। তারপরে ঘটনা আমার আর জানা হলো না। ওদের মিলমিশ হয়ে গিয়েছিল হয়তো, তবে মাঝে মধ্যে এমন ভুল প্রায়ই হতো, আমি কিছু মনে করতাম না। যাই হোক, এভাবে কাটতে লাগলো দিনগুলো। ওদের প্রণয় যেন আরও গভীর হচ্ছে। এত ভালোবাসতে আমি কাউকে দেখিনি। 2 পরিবারের সম্মতি ছিল সব কিছুতে। তাই
কোনো বাধা ছাড়াই ধুমধামে ওদের বিয়ে দেওয়া হয়। সম্পর্কটাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে জুড়ে দেওয়া হয়। দুজনেই নিজেদের ভালোবাসাকে পেয়ে দারুণ খুশি ছিল। বন্ধু মহলে বেস্ট কাপল হিসেবে ওদের বেশ নাম ডাকছিল। বোনের সুখ দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। নিজের পড়াশোনায় উন্নতি, একটা চাকরি আমার সারা জীবনের স্বপ্ন ছিল। তাই বাবা মা দু বোনের বিয়ে একসাথে দিতে চাইলেও আমি রাজি ছিলাম না। তার বড় কারণ, ছেলেদেরকে আমার একটুও বিশ্বাস হয় না। উপরে উপরে যতই ভালোবাসা দেখাক, ভিতরে ততটাই পশুর বাস মনে করতাম। এমনকি দুষ্টর ভাইয়ের প্রতিও আমার এই মনোভাব ছিল। কেন জানি না, এই একটা কারণে বিয়ে নামক সম্পর্কটাতে আমার অস্তা নেই। আমি আরুনি, সবাই আরু বলে ডাকে। এবার অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর যার সাথে একটু আগে আমার বিয়ে হলো সে আমার বোনের স্বামী ধূসর। ওদের বিয়ে হয়েছে 2 মাসও হয়নি। ভালোবাসায় বাঁধা ওদের সেই সংসারে কোনো কিছুরই কমতি ছিল না। হাসি আনন্দ কেটে যাচ্ছিল দিন। কিন্তু ক্ষণস্থায়ী সেই সুখের কাছে পরাজিত হলো আমার বোনের ভালোবাসা। বিয়ে পরবর্তী সময়ে ঘুরতে গিয়েছিল বান্দরবনে এক বন্ধুর বাসায়। সেখান থেকে ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্টে আমার বোন অর্নি স্পট ডেড। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার ফলে বেঁচে যান ধূসর ভাইয়া। যখন এই খবর ওনাকে দেওয়া হলো, মুহূর্তে জ্ঞান হারান তিনি। 2 দিন পর সেন্সলেস এলে পাগলের মতো আচরণ করতে থাকেন। অর্নিকে তার চাই বাড়িতে নিয়ে যাওয়ার পর সারাদিন দরজা বন্ধ করে বসে থাকেন। নেশায় ভূত হয়ে রাতে বাড়ি ফেরেন। একমাত্র ছেলের এই দুর্দশা ওনার বাবা মা মানতে পারছিলেন না। আর কোনো উপায় না পেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। আমার আব্বু আম্মু চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়েছে। মেয়েকে হারিয়ে তারা নিঃস্ব। আমি নিজের পাশাপাশি ওদেরকেও সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। যখন ধূসর ভাইয়ের বাবা মা এই প্রস্তাব নিয়ে এলো, আব্বু পুরো বিষয়টাই আমার মতামতের উপর ছেড়ে দেন। আমি এই প্রস্তাব কিছুতেই মানতে পারছিলাম না। যতটুকু বুঝি, অর্নিকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন উনি। আর সেই ভালোবাসার ভাগ নিতে আমি কখনোই পারবো না। তার উপর ওনাকে বিয়ে প্রশ্ন ওঠে না। আমি এই কথা ওনার বাবা মাকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ধূসর ভাইয়ের মা নিকিতা আন্টি আমার ঘরে এসে অনেক অনুরোধ করলেন। কান্নায় ভেঙে পড়লেন, এক কথায় ইমোশন ব্ল্যাকমেল। কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেটা একমাত্র তুমি বাঁচাতে পারো মা। আমি কি করে আন্টি? তোমার আর অন্যের মধ্যে কত মিল, তুমি ওর মতো ভালোবাসতে পারবে? এটা হয় না আন্টি। আমার বোনের ভালোবাসার ভাগ বসাতে পারি না আমি। আমার ছেলেটা নিজেকে দিলে দিলে শেষ করে দিচ্ছে। কাল রাতেও অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। এমনিতেই শরীরে কী অবস্থা এখন তো মনে হচ্ছে আর ওকে বাঁচানোই যাবে না। আমি ওনার কথা শুনে আঁতকে উঠলাম। আন্টি কাঁদছেন আর আঙ্কেল অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। অনেক কথা চিন্তা করে আমি নিজেকে সামলালাম। আম্মু এই কথায় বললেন, আমি কোনো দিকে যাব দিশা পাচ্ছিলাম না। অবশেষে বিয়েতে রাজি হতেই হলো। একটা সাইকোকে এখন আমার সুস্থ করে তুলতে হবে। ভালোবাসার একই পরিণতি। অর্নি সত্যি খুব ভাগ্যবতী ছিল। আজকাল এরকম ভালোবাসা চোখে পড়ে না। ওদের কথা চিন্তা করে আমি রাজি হলেও ধূসর ভাই এর বিয়েতে রাজি হলো না। নিকিতা আন্টি গলায় ফাঁস দিতে গেলেন। আঙ্কেল নিরুদ্দেশ হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। এক কথায় চাপে পড়ে আমার সাথে বিয়েতে ওনাকে রাজি হতেই হলো। 2 দিন পর ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়ে গেল। সেই রাতটা আমাদের বাড়িতে থাকতে বলা হলো। কিন্তু আন্টি রাজি হলেন না। উনি পুত্রবধূ নিয়েই ঘরে ফিরতে চান। অগত্যা আমাকে সেদিনই শ্বশুরবাড়ি আসতে হলো। আমি বাড়িতে পা রাখতে না রাখতেই ধূসর ভাই আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। কিছু রিচুয়ালস পালন করে নিজের ঘরে চলে গেল। নিকিতা আন্টি বেশ খুশি, কেঁদে দিল একসময়। আন্টি সান্ত্বনাসূচক কিছু কথাবার্তা বলে ওনাকে শান্ত করলো। মা ডাকার জন্য অনুরোধ করলো আমায়। কিছু খাইয়ে দেয়, নিজের ঘরে নিয়ে গেল। সাজগোজ সব উঠিয়ে নিলাম। গোসল শেষে একটা হলদে রঙের সুতির শাড়ি পরতে দেওয়া হলো আমায়। আমার চুল ছিল বেশ লম্বা। ভিজে চুলগুলো নিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি মা রান্নাঘরে গিয়েছেন রাতের খাবার আনতে। সেই মুহূর্তে হঠাৎ আমার চুলে কে যেন জোরে একটা টান দিল। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখলাম ধূসর। অবাক হয়ে ওনার দিকে তাকাতে উনি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন, তুমি অর্নি, আবার ফিরে এসেছো তাই না? কিন্তু তোমার চোখে চশমা কেন? খোলো এটা। আমার চশমাটা বিছানায় ছুঁড়ে ফেললেন। আমি হতভম্ব হয়ে ওনাকে দেখে যাচ্ছি। ওনার গলার স্বর মাদকতা মিশে আছে। আমি বুঝতে পারলাম তিনি নেশাগ্রস্ত। আচমকায় উনি আমার কোমর জড়িয়ে ধরে গাঢ় করে ঠোঁটে চুমু খেলেন। দুর্গন্ধে আমার বমি আসার উপক্রম। আমি একরাশ বিস্ময় নিয়ে ওনাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে হাঁপাতে লাগলাম।
ঠোঁট মুছতে গিয়ে দেখি রক্ত বেরোচ্ছে, কামড় দিয়ে কেটেই ফেলেছে এরকম একদম। উনি বিছানায় শুয়ে থেকে হু-হা করে হেসে বললেন, আসো আমার কাছে উনি, আজ আর পালাতে পারবে না। এত দেখি পুরোই পাগল হয়ে গেছে। এই সাইকো আমাকে এই সাইকো বানিয়ে দেবে। একে আমি কিভাবে ঠিক করব? অনির্বিড় হয়ে বেচারা এতটাই মেন্টালি সিক যে আমাকেই চিনতে পারছে না। অদ্ভুত ভাবনার মাঝে উঠে এলেন উনি। আমার চুলে হাত দেওয়ার আগেই আমি পিছনে সরে গেলাম। উনি হঠাৎ আমার আঁচল টেনে ধরলেন, ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।